জলসা। নমস্কার, শুভ সকাল। আপনারা দেখছেন ডিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামসের মল্লিক পরিচালিত, চ্যানেল ভিশন নিবেদিত সকালের একটি জনপ্রিয় অনুষ্ঠান সকালের জলসা। আর সকালের জলসা নিয়ে আমি রয়েছি আপনাদের বন্ধু বাপ্পা, আর আমার সাথে রয়েছে আরো এক সঞ্চালিকা। নমস্কার বন্ধুরা, আমি আলিশা। আজকে ওনার সঙ্গে আমিও থাকবো আপনাদের মনোরঞ্জনে। মানে বেশ কিছুটা সময় আমরা আড্ডা দেব। কাকে নিয়ে আমরা আড্ডা দেব? একজন শিল্পী বন্ধুকে নিয়ে, তার সাথে পরিচয় করে নেব। আপনার নাম? নমস্কার, আমি লাজবি মুখার্জি। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি কোথা থেকে আসছেন? আমি পাইকপাড়া থেকে আসছি। আজকের এই অনুষ্ঠানে আপনি কি শোনাবেন? আজকে এই অনুষ্ঠানে আমি নিয়ে এসেছি আমার কিছু স্বরচিত অনুগল্প এবং স্বরচিত কিছু কবিতা নিয়ে। আচ্ছা, মানে আপনি লেখালেখি করেন? হ্যাঁ। সেটা কতদিন যাবত করছেন? আমি খুব ছোট্ট বয়স থেকে, যখন আমার 6 বছর বয়স, সেই সময় থেকেই আমার লেখায় হাতে ধরি। বাহ। তারপর আস্তে আস্তে বিভিন্ন পত্রিকা, সংকলন ইত্যাদিতে লেখার মাধ্যমে আমরা পরবর্তী সময় এই সমস্ত কথাবার্তায় যাব, কিন্তু তার আগে আপনার লেখা কবিতা বা অনুগল্প শুনবো। আপনি প্রথম কি শোনাবেন? আমার প্রথম আমি আজকের নিবেদন হচ্ছে আমার একটি অনুকবিতা, সবুজ স্বপ্নের অন্বেষণে। বাহ। আর এই সকাল সকাল সবুজ কথাটার মধ্য দিয়ে মনটা কেমন যেন ভালো হয়ে যায়। তাহলে কথা না বাড়িয়ে আমরা সেই কবিতা শুনে নিই। নমস্কার, আমার আজকের নিবেদন সবুজ স্বপ্নের অন্বেষণে। যেখানে থাকবে না শব্দের কোলাহল, যেখানে পাখিদের সুরে মন গাইবে গান, যেখানে প্রকৃতির বুকে মুখ লুকিয়ে অন্তরের দর্পণে দেখব সবুজের প্রতিচ্ছবি, যেখানে মন কেমনের কালো মেঘের আড়ালে লুকিয়ে থাকবে ভালোবাসাবৃত ঝলমলে এক সকাল, যেখানে পথ মিলিয়ে যাবে একে অপরের সাথে অদ্ভুত অবিচ্ছেদ্য অন্তহীন এক সুগভীর বন্ধনে। আমি তো এমনই এক পথের অপেক্ষায় প্রহর গুনেছিলাম। কোনো এক ক্লান্ত পথিকের অসমাপ্ত পথ ধরে আমিও হেঁটে চলব অন্তহীন ঠিকানায়। আর যান্ত্রিক দূষণময় পৃথিবী ছেড়ে সভ্যতার সবুজ স্বপ্ন চোখে এঁকে প্রকৃতির কোলে খুঁজে নেব নিজের ছোট্ট একটা আশ্রয়। অসাধারণ একটি কবিতা, ধন্যবাদ। এই কবিতাটি আপনি যখন লিখেছেন তখন আপনার কত বছর বয়স? মানে এটা কি আপনার স্কুলিং এর সময়টা লেখা নাকি না, কলেজে? এটা খুব ছোট বয়সে লেখা না, এটা একটু বড় বয়সে লেখা। আসলে গাছপালা, ফুল, এগুলোর প্রতি আমার খুব ভালোবাসা রয়েছে। তো প্রকৃতির প্রতি আমার একটা অদ্ভুত টান রয়েছে, তো সেই টান থেকেই এই কবিতার। সেটা ওনার লেখার মাধ্যমেই বোঝা যাচ্ছে যে উনি কতটা প্রকৃতি প্রেমী। তো আপনার যে লেখালেখি, আপনি তো বললেন যে আপনার 6 বছর বয়স থেকে লেখালেখি শুরু। আপনার প্রথম যে আপনি যে কন্টেস্টে যে লিখতেন, যে আপনার যে বিষয়গুলো থাকতো প্রকৃতি নিয়ে নাকি বিভিন্ন বিষয়ে আপনি লেখালেখি? ছোট বয়সে যখন আমি লেখালেখি শুরু করি তখন সেভাবে তো প্রকৃতির সাথে একাত্মতা গড়ে ওঠেনি। যত বড় হই তা আস্তে আস্তে এইগুলো সম্পর্কে, মানে সামাজিক ধারণা বা প্রকৃতিজাত ধারণাগুলো একটু বড় হওয়ার সাথে সাথে উপাদানগুলো সঞ্চিত হতে থাকে। তখন ছোটবেলায় ছোট ছোট বিষয়গুলোর ওপর ছোট মনের আবেগগুলো নিয়ে লেখার চেষ্টা করতাম। আচ্ছা, আর আপনাদের স্কুলে তো নিশ্চয়ই দেওয়ালে সেই পত্রিকা, যে আমাদেরও হতো, আমার যে স্কুলে নাম ছিল হচ্ছে কি ভোরের পাখি, এরকম নিশ্চয়ই পত্রিকাতে আমাদের স্কুলেরও ম্যাগাজিন হতো, তাতে সংহতি নামের একটি পত্রিকা ছিল। তখন তাতে আমি বেশ লেখালেখি করতাম। মানে সেখান থেকেই পথ চলা শুরু? সেখান থেকেই আমার পথ চলা শুরু। আর এই লেখালেখি মানে অনুপ্রেরণা পায় কে যোগায়? লেখালেখির আমার বাড়িতে আমার বাবা, মা, হাজবেন্ড প্রত্যেকেই আছেন, প্রত্যেকেই আমায় প্রতিদিনই এনকারেজ করেন লেখালেখির জন্য। মূলত কোন বিষয়ে লিখতে বেশি পছন্দ করেন? মূলত সমাজের প্রত্যেক দিনের যে উপাদানগুলো, সেই উপাদানগুলোকে আমি নিয়ে আমার লেখালেখি করতে পছন্দ করি। এবং আমরা আপনার লেখা কিছু বইও আপনি সংগ্রহ করে নিয়ে এসেছেন, যেগুলো আজকে আপনি দেখাবেন, আমরা দেখে নেব। কিন্তু সেই বইগুলো কোন সময় প্রকাশিত হয়েছে বা কোন সংস্থার মাধ্যমে প্রকাশিত হয়েছে? আমার প্রথম বই, প্রথম একক গল্প গ্রন্থ জীবন সৈকতের খেয়া গানে। নামটা বেশ সুন্দর, তাই না? বইটা 2022 সালে রংমিলান্তি প্রকাশন থেকে প্রকাশিত হয়েছিল। আর এই বইটার মধ্যে আমার মূলত 17টি গল্প রয়েছে, ছোট গল্প, যেগুলো বাস্তবে বিভিন্ন উপাদান সমৃদ্ধ গল্প।
আপনি কি এই বইতে লেখা যে কোনো একটি অনুগল্প দর্শকদের সামনে জাস্ট বিষয় বস্তুটুকু তুলে ধরতে ইচ্ছা প্রকাশ করবেন? হ্যাঁ, যে নিশ্চয়ই। কোনো একটা বলুন, আমি নিজেও খুব শুনতে চাই, তার জন্য আর কি আপনাকে প্রশ্ন করা। এখানে যেরকম একটি গল্প আছে, শেষ ঠিকানা। মানুষ সারা জীবন অর্থের পিছনে ছুটতে ছুটতে মানুষ একটা সময় কি নিজের অবস্থান, নিজের শিকড় ইত্যাদি বিষয়গুলো সমস্ত সম্পর্কে ভুলে যায়। তো এক জীবনের এমন একটা সময় আসে, জীবনের পরন্ত বেলায় এসে মানুষ সেই তার শিকড়ের প্রতি, তার নিজের জীবনের দায়িত্বের প্রতি উৎসাহী হয়ে ওঠে বা সেই টান অনুভব করে। তো আমার গল্পের মানে মূল উপজীব্য বিষয় হচ্ছে এই বিষয়টিকে নিয়ে আমার এই গল্পটাকে লেখা। একটি চরিত্র, পলাশ নামের একটি চরিত্র, তিনি একটা সময় ছিলেন খুবই মানে নিম্নবিত্ত পরিবারের ছেলে। তো যাই হোক, ভাগ্যের উন্নতিতে তিনি একটু উন্নতি করার ফলে তার নিজের গ্রামের বাড়ি, তার মা ইত্যাদি সবকিছু ভুলে যান। তো তারপর যখন তিনি উন্নতির চরম শিখরে উঠে আসেন, সেই সময় তখন তার কাছে তার নিজের বিলাসবহুল জীবনটাই সবকিছু হয়ে দাঁড়ায়। তো একটা সময় পর এমনই ঘটে যখন তিনি তার নিজের মায়ের মুখাগ্নি করার সময়টুকুও পান না। তো একটা সময় আসে যখন তিনি ওই একই অবস্থায় এসে পৌঁছান। তখন গিয়ে তিনি তার জীবনের অর্থটা কোথায় তার মানে কম, কোথায় তার খারাপ লাগা, সেগুলো তিনি অনুভব করতে পারেন। তো আমার গল্পটা মানে গল্পের বিষয়বস্তুটা এই বিষয় নিয়েই লেখা। মেইন হচ্ছে কি আপনার গল্পের বিষয়বস্তু এই যে একজন মানুষ সারা জীবন আমরা যেরকম সাকসেস, টাকা পয়সা অ্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং এইসবের পেছনে দৌড়াই, শেষ পর্যায়ে গিয়ে তো আমাদের মৃত্যুকেই বরণ করে নিতে হবে, কিন্তু নিজের ফ্যামিলিকেও আমরা টাইম দিতে পারি না। তো এই হচ্ছে কি আপনার এই গল্পে এই বইয়ের লেখা একটি গল্প যার নাম শেষ ঠিকানা, তার মূল বিষয়বস্তু। আচ্ছা, আর এই যে আপনি লেখেন অসাধারণ। অসাধারণ লেখাগুলো যখন পাঠক পাঠিকারা পাঠ করে বা তারা আপনাকে ফিডব্যাক দেয়, সেই অনুভূতিটুকু যদি একটু শেয়ার করেন। আমাদের কাছে তো পাঠকই ঈশ্বর। যখন কেউ তার পাঠ প্রতিক্রিয়া জানান, তখন সেটাই আমাদের কাছে মানে সব থেকে, তার থেকে বেশি বোধহয় আমরা কিছু আর চাইতে পারি না। যে অ্যাচিভমেন্টসই আমরা পাই না কেন, পাঠকের ভালোবাসার থেকে মনে হয় বেস্ট অ্যাচিভমেন্টস একজন অক্ষরকর্মীর জীবনে কিছু হতে পারে না। কখনো এমন হয়েছে যে আপনাকে সরাসরি আর কি ফিডব্যাক দিয়েছে, সরাসরি একদম সামনাসামনি? হ্যাঁ, কিছুদিন আগেই আমি একটি ছোট্ট চিঠি পেয়েছি, যেটি আজকে আনা সম্ভব হয়ে ওঠেনি। আচ্ছা, তো সেই চিঠিতে পাঠক তার মনের কথা লিখে জানিয়েছেন, যেটা আমার ভীষণই ভালো লেগেছে। আর চিঠি মানে একটা অন্যরকম চিঠি মানে একটা ভীষণ বড় একটা পাওয়া, এটা একটা ভীষণ বড় একটা সম্মান। মানে যে আজকের যুগে তো চিঠি হারিয়ে গেছে প্রায়। হ্যাঁ, মানে ওনার আপনার লেখা কতটা ওনাকে প্রভাবিত করেছে ভেতর সেটাই থেকে, উনি জানিয়েছেন। এটা একটা ভীষণ আর বড় সত্যি কথা বলতে কি, ডাক বাক্স আজকালকার দিনে অসহায়। তো সেই ডাক বাক্সের টান আজকে যে আমরা কিভাবে অনুভব করি, তো সেই চিঠিটা দেখলেই বুঝতে পারি। আপনি কি শোনাবেন এবার? আমার পরবর্তী নিবেদন একটি অনুগল্প, ঘরে ফেরার গান। প্রতিটি সকালে মাটির ভারে এক কাপ গরম চায়ের উষ্ণ চুম্বনের সাথে জেগে ওঠা, কৈশোরের মন কেমন করা বিকেলে ট্রাম রাস্তার পথে নতুন কবিতাদের জন্মানোর সাক্ষী হওয়া, শরতের পেঁজা তুলোর মতো আকাশের দিকে তাকিয়ে মেঘেদের উড়ো চিঠির আনাগোনা দেখা, আর পথে বসে থাকা ঘরের মেয়ে উমা আসার অপেক্ষায়, উত্তর কলকাতার চোরা গলিতে হারিয়ে গিয়েও আবার নতুন করে পথ খুঁজে নেওয়া, হাওড়া ব্রিজের পাশ দিয়ে যাবার পথে দু চোখ ভরে গঙ্গাকে দেখে নেওয়া, আর তার সমস্ত স্নিগ্ধতাটুকু শরীরে মনে মেখে নেওয়া। এই কথাগুলোই দেওয়ালের গায়ে হেলান দিয়ে আনমনা হয়ে ভাবছিল শুভ। নিজের দেশ ছেড়ে বিদেশে এসে প্রবাসী হয়েছে তা আজ প্রায় 8 বছর হলো। তবু দেশের প্রতি, নিজের মাটির প্রতি ওর যেন এক অদ্ভুত টান। শুভ দেশের মাটির প্রত্যেকটা অনুপরমাণুতে মিশে আছে তার বাল্য স্মৃতির ধূলিকণা। বিদেশ শুভকে অনেক উপহার দিয়েছে। বিদেশ শুভকে যন্ত্রচালিত সভ্যতাময় এক জীবন দিলেও দিতে পারেনি মায়ের আঁচলের গন্ধ। বিদেশ শুভকে ঝরা পাতার গন্ধ দিলেও দিতে পারেনি শিউলির আন্তরিক আলিঙ্গন। জ্বরের রাতে কাঠের কণ্ঠে শুভ যতবারই চিৎকার করে উঠেছে, প্রতিবারই ওর গোগানির আওয়াজে মা শব্দটা যেন মায়াময় হয়ে আশ্রয়হীন প্রতীকের মতো ঘুরে বেরিয়েছে শীতার্ত রাতের
নির্জনতার ভিড়ে। জীবন বা জীবিকার স্বার্থে মানুষকে নিজের শিকড়ের টান মুছে প্রবাসী হতে হলেও কোথাও যেন তার মনের মণিকোঠায় নিজের দেশের এক টুকরো ছবি আঁকা হয়ে থাকে, যা শুভর ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। মেঘের গায়ে শরতের রং লাগলেই শুভর মনের আকাশও যেন শরৎ মেঘের ভেলা ভাসতে থাকে। ছোটবেলার পুজো স্মৃতি যেন কিছু সময় জন্য জীবন্ত হয়ে ওঠে। বাবার হাত ধরে পুজো দেখতে যাওয়াতে ছিল এক স্বর্গীয় অনুভূতি। সস্তার জামায় ছিল সুখানুভূতির পরশ। আজ অনেক অর্থ উপার্জন করলেও হারিয়ে যাওয়া মুহূর্তগুলোর কথা মনে করে শুভর চোখে জল এসে যায়, আর ও তখন বাঁধতে চায় স্মৃতির নাও। সময় যেন সহজেই মুহূর্তগুলোকে অতীত করে দেয়। বিদেশের মাটিতে সেইভাবে পুজোর গন্ধ নেই, তাই শিউলির আগমনীর বার্তার সুঘ্রাণও সেই অর্থ অনুভব করতে পারে না শুভ। তাই এই বছর শুভর একেবারেই মন লাগছে না কোনো কাজে। তাই আর দেরি না করে, বিশেষ চিন্তা না করে শুভ চটপট কেটে নিল দেশে ফেরার জন্য ফ্লাইটের টিকিটটা। ফ্লাইটে ওঠার আগে অপেক্ষারত অবস্থায় শুভর আলাপ বা এক প্রবাসী বাঙালির সাথে। একে অপর সাথে বাংলা ভাষায় ভাব বিনিময় করে শুভ যেন নিজেকে সুখানুভূতির চরম আবেশে ভরিয়ে তুলতে সক্ষম হয়েছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে শুভ নিজেকে পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে হচ্ছিল। ফ্লাইটে ওঠার আগে শুভর ফোনটা বেজে উঠল। ফোনের দৃশ্যমান পর্দায় ভেসে উঠল শুভর মায়ের নামটা, আর রিংটোনে বেজে উঠল বাজলো তোমার আলোর বেনু। আর দূর থেকে শুভর নিজের দেশ যেন দুহাত বাড়িয়ে তাকে ভালোবাসাময় অভ্যর্থনা জানাচ্ছে। বাহ, অসাধারণ অসাধারণ, উপস্থাপনা। মন ছুঁয়ে গেল। আমরা আরো আপনার লেখা আপনি শোনাবেন, আমরা শুনবো, কিন্তু সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। বিরতির পর আবারও ফিরে আসছি সকালের জলসা অনুষ্ঠান নিয়ে। গানের ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলও সহজে। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো। আমি মন দিয়েছি মনটা নিতে চাই একটু, তোমায় ডাকছি কাছে তাই। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। না না, বাংলায় নয়, আপনারা দেখছেন টিভির পর্দায় সকালের জলসা, পরিচালনায় শামসের মল্লিক। নাচ, গান অথবা আবৃত্তি সবার সামনে তুলে ধরতে চান আপনার প্রতিভা? তাহলে আর দেরি কেন, যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। সকালের জলসা, যোগাযোগ করুন 9830567111 অথবা 7699587887 এই নাম্বারে। সকালের জলসা। কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। নমস্কার বন্ধুরা, যেমনটা আপনাদেরকে কথা দিয়েছিলাম একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আপনাদের কাছে ফিরে আসব। তেমন ভাবেই আমরা ফিরে এসেছি আমাদের অতিথিকে নিয়ে। আপনাদের সঙ্গে সঞ্চালিকার ভূমিকায় রয়েছে আমি,
আলিশা আপনাদের বন্ধু, এবং আমার সঙ্গে রয়েছেন আমি বাপ্পা। আমরা আবারও কিছুক্ষণ সময় আড্ডা দেব আজকের এই অনুষ্ঠানে। তো এবার আমরা কি শুনবো আপনার কাছ থেকে? এবার আমি একটি কবিতা শোনাবো। আচ্ছা, আর যত শুনছি তত বেশি করে শুনতে ইচ্ছে করছে। আমরা আপনার কবিতা শুনে নেব। আমার পরবর্তী নিবেদন একটি কবিতা, আশ্রয়। যেখানে ফুল ফোটে, যেখানে ঝরা পাতাও জীবনকে সুখী দেখে, সেই খাঁদ হতে বয়ে যায় আমার ভালোবাসার পথ। যেখানে বৃষ্টি স্নাত মেঘ তার প্রত্যাশার চুম্বনের রং মাখে, সেই গভীর মোহনায় আমার নিজেকে খুঁজে দেখা। পরন্ত বিকেলের আলোর মতো মনের গভীরের অনুভূতিগুলো খুঁজে নিতে চায় তার আস্তানা। আমি তখনও শুধুই খুঁজে চলি ভালোবাসার অন্তহীন অপেক্ষমান এক পথ। অসাধারণ একটা উপস্থাপনা। আবারও ওনার প্রত্যেক কটা লেখা, আপনার প্রত্যেক কথা লেখার যে বিষয়বস্তু অসাধারণ, মানে আপনার মন ছুঁয়ে যাচ্ছে। ভাবনা চিন্তা, প্রথমে তো প্রকৃতি, তারপরে একটা যে ছোট গল্প আপনাকে শোনাতে বললাম, এক এবং এক একটা যে কটা গল্প উনি বললেন, এই যে কবিতা বললেন, সব কটাই ভীষণ 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 সুন্দর। এই কবিতাটি যখন আপনি লিখেছিলেন, মানে কি ভেবে, মানে কিছু তো ভেবে, যেমন কিছু তখন কিছু মাথাতে এসেছিল বা কি বিষয়বস্তু ছিল? হ্যাঁ, যার এমনি তো জন্য প্রকৃতির প্রতি একটা ভালোবাসা বা ভালো লাগা আমার আছেই। তো সেখান তার সাথে সামাজিক উপাদানকে একটু মিশিয়ে একটু অন্যরকম ভাবে প্রকৃতিকে নিজের চোখে দেখার ইচ্ছে নিয়ে এই লেখাটা লেখা। আচ্ছা, আপনি যখন কোনো গল্প লেখেন, স্পেশালি যখন কোনো গল্প আপনি কোনো বিষয়বস্তুর উপর লেখেন, তখন কি গল্পটা, আমার এটা খুব পার্সোনালি জানার ইচ্ছা, একদিনে ফিনিশ করেন নাকি পার্ট বাই পার্ট লেখেন? না, অ্যাকচুয়ালি কি ওইভাবে বসে মানে গল্প লিখবো বলেই গল্প লিখবো বা কবিতা লিখবো বলে ওইভাবে সেভাবে বসা হয় না। যখন যে বিষয়বস্তুটা মাথায় আসে তখন সেটা লিখতে থাকি। আচ্ছা। যদি সেটা পুরোটা মানে লেখার মতো বিষয়বস্তু মাথায় এসে যায় তো পুরোটাই লেখা হয়ে যায়। আচ্ছা। আর না হলে পাটে পাটেও অনেক সময় লিখি। আপনার কোনো উপন্যাস, মানে যেখানে কোনো চরিত্র নিয়ে লেখা রয়েছে, যেখানে চরিত্রদের উপস্থাপনা রয়েছে, এরকম কোনো উপন্যাস আছে কি? হ্যাঁ, একটি উপন্যাস আছে, সেটি এখনো অপ্রকাশিত, এখনো প্রকাশিত হয়নি, তবে শীঘ্রই সেটিও প্রকাশের তার পথে। জন্য অবশ্যই অনেক শুভকামনা আপনাকে। ধন্যবাদ। আচ্ছা, এবং আপনার আরেকটি বইও আপনি সংগ্রহ করে নিয়ে এসেছেন, সেটা একটু দেখুন আমরা। হ্যাঁ, আমার আরেকটি বই হলো দৃশ্যপট যা বদলে যায়। এটি এই বছর নীরব আলো প্রকাশন থেকে বইমেলায় প্রকাশিত হয়েছে। বাহ, মানে যারা বইপ্রেমী মানুষ তারা পারলে সংগ্রহ করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আর এতে 15টি অনুগল্প এবং ছোট গল্প নিয়ে মোট 15টি গল্প আছে, এর মধ্যে 9টি অনুগল্প এবং 6টি ছোট গল্প। অসাধারণ। যে সমস্ত দর্শক বন্ধুরা আজকে অনুষ্ঠান দেখছে তারা চাইলে আপনার বই সংগ্রহ করতে পারে। হ্যাঁ, সংগ্রহ করতে পারে। আমরা পরবর্তী নিবেদন কি থাকছে আপনার? আমার পরবর্তী নিবেদন একটি ছোট গল্প। আচ্ছা, এখন তো বসন্তকাল, তো ভীষণভাবে বসন্তের একটা গল্প শোনাতে ইচ্ছে করছে। আমরা সে গল্প শুনবো। তো আজকে আমার নিবেদন আজই বসন্ত জাগ্রত দ্বারে। জীবনের জটিল পথগুলো অতিক্রান্ত করতে করতে একটা সময় মানুষ ভীষণ ক্লান্ত হয়ে পড়ে, আর তখনই সে খুঁজে নিতে চায় নির্ভরযোগ্য একটা আশ্রয়। এমন এক আশ্রয়ের খোঁজে আছেন বছর 72-এর চুলে পাক ধরা, চামড়া কুঁচকে যাওয়া বৃদ্ধা মৃণালিনী দেবী। আজ প্রায় 7 বছর হলো তার স্বামী গত হয়েছেন। একটিমাত্র ছেলে অনেক আগেই দেশের সমস্ত বন্ধন ছিন্ন করে বিদেশে পাড়ি দিয়েছে। মাঝে মধ্যে ফোন করে একটু খোঁজ খবর নিয়ে সে তার দায়িত্ব পালন করে, এর থেকে বেশি কিছু নয়। একটা মস্ত 3তলা পেল্লায় বাড়ি, যেন মৃণালিনীকে গিলে খেতে আসে। আজকাল শরীরটাও ভালো যাচ্ছে না মৃণালিনীর। একা যদি অসুস্থ হয়ে মরে পড়েও থাকে তাও বোধহয় কেউ জানতে পারবে না। পাশের বাড়ির উর্মিমালা গুহর সঙ্গে মৃণালিনীর খুব ভালো সম্পর্ক। কিছুদিন আগেই উর্মিমালা বলেছিলেন তিনি শীঘ্রই বাড়ি বিক্রি করে সুখনির বৃদ্ধাবাসে চলে যাবেন। কাল রাতে শরীরটা প্রচন্ড খারাপ লাগছিল মৃণালিনী দেবীর, কিন্তু দেখার কেউ নেই। তাই 72-এর বৃদ্ধাও উর্মিমালার পথে হাঁটার সিদ্ধান্ত নিলেন। তিনি অবশ্য বাড়ি বিক্রি না করে বাড়িকে তালাবদ্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে সুখনির বৃদ্ধাবাসে যোগাযোগ করলেন এবং কথাবার্তা পাকা করে বাকি দিনগুলো বৃদ্ধাবাসে অতিবাহিত করার ইচ্ছে নিয়ে ব্যাগ গোছাতে লাগলেন।
বৃদ্ধাবাসে আসার পর থেকেই মৃণালিনীর যেন এক নতুন জীবনের সূচনা হয়েছে। অল্প দিনেই মৃণালিনী দেবী, সমীর বাবু, শিলা দেবী, প্রতিবেশী উর্মিমালা, রজতবাবু, গিরিজাবন এবং আর অনেককে নিয়ে যেন এক আনন্দ নিকেতন রচনা করে ফেলেছেন। আজ দোল উৎসব। সকাল থেকেই সুকনিরে আনন্দমুখর এক পরিবেশ। প্রাতরা সম্পূর্ণ করে তাড়াতাড়ি স্নান সেরে নিয়ে সুখনিরের প্রার্থনা ভবনে সকলে একত্রে মিলিত হলেন সকল বৃদ্ধ বৃদ্ধারা। রবি ঠাকুরের কথায়, গানে, কবিতা পাঠে তারই চরণে বসন্তের অর্ঘ্য প্রদান করেছিলেন সকল বৃদ্ধ বৃদ্ধারা। তারপর সকলে মেতে উঠলেন বসন্তের বাতাসে রক্তিম হওয়ার এক অসম্ভব উন্মাদনা নিয়ে। মৃণালিনী পলাশ গাছটার নিচে বসে চোখের জল ফেলছিলেন আর মনে করছিলেন নিজের স্বামীকে। স্বামী চলে যাওয়ার পর থেকে আর কখনো বসন্ত উৎসবে সামিল হতে ইচ্ছে করেনি। ছোট্ট নাতিটার মুখটা আজ বারবার মনে পড়ছে। হঠাৎ করে কোথা থেকে যেন তার নিজের বন্ধু বান্ধবেরা এসে রাঙিয়ে দিলেন মৃণালিনী দেবীকে। আবারও আরেকবার তার জীবনে বসন্ত এসে ধরা দিল। আর মনের ভিতরে লাগলো কোন দূরের মানুষ যেন এলো আজ কাছে। আমারও অসাধারণ একটি উপস্থাপনা। আপনার প্রত্যেক কটা লেখার যে অর্থ, খুব অর্থবহ লেখা ওনার। দর্শকদের সামনে আপনি যে এভাবে উপস্থাপনা করলেন, এরপরে তো আপনার বলা শুনেও আর কি লোকজন আরো আপনাকে আরো বেশি পছন্দ করবে। আপনি লেখালেখির পাশাপাশি যে এত সুন্দর উপস্থাপনা করলেন আপনারই লেখাগুলো, এটা একটা অভাবনীয় ব্যাপার। এবং আপনার প্রত্যেক কটা লেখা আমার খুব পছন্দ হয়েছে, আমার খুবই ভালো লেগেছে। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে আপনার এই লেখালেখি? লেখালেখি নিয়ে আমি এগিয়ে যেতে চাই মূলত। আচ্ছা, আপনি কি করেন লেখালেখি ছাড়া, আপনার প্রফেশনাল? লেখালেখি ছাড়াও আমার একটু ব্যক্তিগত কাজকর্ম আমি করে থাকি। মানে অবসর সময়টা লেখালেখি করেন? হ্যাঁ, অবসরে বসে লেখালেখি করি। আর আজকের যে অনুষ্ঠানে এসে আপনি দর্শক বন্ধুদের আপনার লেখা পাঠ করে শোনালেন, এটা আপনার কেমন লাগলো? আমার ভীষণই ভালো লাগলো। আর এরকম একটা মঞ্চ আপনারা যে আমাকে দিয়েছেন তার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং ধন্যবাদ জানাই আপনাকেও আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। সময় প্রায় শেষের দিকে, কথা না বাড়িয়ে আপনার শেষ পরিবেশনা কি থাকছে? শেষ পরিবেশনা আমার একটি কবিতা থাকছে। আমার আজকের শেষ উপস্থাপনা একটি কবিতা, যেটা একদমই সমাজের মূল উপাদানগুলোকে নিয়ে লেখা এবং সমাজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া কিছু ভুলগুলো। তো তার উপরই আমার কবিতা জেগে ওঠো আজ। চারিদিকে হিংস্রতা, অন্যায় জমে বুকে ক্ষত, হিসেব রাখে না কেউ, বিক্রি হচ্ছে মেরুদণ্ড কত শত। আশারা ডুবে যায় পুঁজিপতিদের লোভ লালসায়, মূল্য বৃদ্ধির ভারে জোটে না অন্য মধ্যবিত্তের ভাড়ারে। কান পাতলে শোনা যায় মনুষ্যত্বও বলি হয়, কান পাতলে শোনা যায় মনুষ্যত্বও বলি হয়। মেধা বসে রাস্তায় প্রাপ্য ভিক্ষা চায়, মেধা বসে রাস্তায় প্রাপ্য ভিক্ষা চায়। এক বুক হাহাকার, চিৎকার করে বলে ওঠে, ওহে ঘুমন্ত সমাজ, একটি বার অন্তত জেগে ওঠো আজ। বাহ, খুব বাস্তববাদী একটা কবিতা উনি আমাদের শোনালেন, ভীষণ ভালো লাগলো। সময় তো শেষের দিকে, আমরা কিছু সম্বর্ধনা তুলে দেব। আপনার এই একের পর এক এত সুন্দর লেখা এবং এত সুন্দরভাবে যে আপনি গুছিয়ে আপনার লেখাগুলো দর্শকদের সামনে তুলে ধরলেন, তার জন্য আমাদের চ্যানেল ভিশনের সকালের জলসায় ছোট্ট অনুষ্ঠানের তরফ থেকে আপনাকে একটি ছোট্ট উপহার এবং কিছু সম্মাননা পত্র আমরা তুলে দিতে চাই। এই ছোট্ট একটা মেমেন্টো আপনার জন্য। ধন্যবাদ। আচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা শিল্পী বন্ধুর জন্য। আমাদের অনুষ্ঠান এই পর্যন্ত। আবারও অন্য কোনো সকালে জলসা অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে। আমিও ছিলাম আপনাদের বন্ধু বাপ্পা, আর আমার সাথে ছিল। নমস্কার বন্ধুরা, আমিও আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের সকলের প্রিয় বন্ধু আলিশা। এবং আমরা আবারও কখনো ফিরে আসবো সকালের জলসা অনুষ্ঠানে নতুন কোনো এক অতিথি নিয়ে। ধন্যবাদ।